প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে তোমাদের 17 অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান অধ্যায়ের 329 পৃষ্ঠার যে উদাহরণ 3 রয়েছে এটা নিয়ে আলোচনা করব। তো এইখানে বেসিক্যালি হচ্ছে যে আমরা আয়তলেখ আঁকা শিখবো এবং এই আয়তলেখের হচ্ছে যে গণসংখ্যা বহুভুজ। তো কোশ্চেনটা দুই রকম হয়, একটা হচ্ছে যে আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ, আর একটা হচ্ছে আয়তলেখ ছাড়া, যেমন এইভাবে বলে আয়তলেখ ব্যবহার না করে গণসংখ্যা বহুভুজ। আর কখনো যদি এমনিও বলে যে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, এটা আমাদের বুঝতে হবে যে আয়তলেখ ছাড়া। তো আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ বোর্ড কোশ্চেন গুলোতে একেবারেই আসেনি বললেই চলে। তারপর আমরা এটা একটু শিখবো। বেসিক্যালি আমরা পরের পার্টে যেটা শিখবো যে আয়তলেখ ছাড়া যেটা গণসংখ্যা বহুভুজ, এটি কিন্তু পরীক্ষায় সবসময় আসে। তো যাই হোক, এটা আমরা এই আয়তলেখ আঁকতে গেলে আমাদের প্রথমে কিছু কাজ করে নিতে হয়। এই বিষয়টা আমাদের এখানে বুঝতে হবে। উদাহরণ 3, আমরা এই জিনিসটাকে প্রথমে দেখো কলাম আকারে আকারে তুলে নেব। এখানে ওজন, কিলো, গ্রাম। এর পরের ঘরটা হচ্ছে গণসংখ্যা, যেটাকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলা হয়, যেমন এখানে বলেছিল শিক্ষার্থীর সংখ্যা। কোনো কিছু সংখ্যা, এটাই হচ্ছে গণসংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা। আচ্ছা, এবার এই দুটো কলাম আমরা দেখো এই লম্বায় তুলে নিচ্ছি এইভাবে। এখানে ছিল আমাদের 46 থেকে হচ্ছে 50, তারপরে 51 থেকে হচ্ছে 55, তারপরে এখানে 56 থেকে শুরু হয়ে 60, তারপরে 61 থেকে শুরু হয়ে 65, তারপর 66 থেকে শুরু হয়ে 70। ওকে, আর এখানে গণসংখ্যা দেয়া ছিল 5, তারপর 10, তারপর 20, এরপর 15, তারপর হচ্ছে 10। তো এখানে খুবই একটা ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে যে এই আয়তলেখ আঁকতে গেলে এই শ্রেণীব্যাপ্তি গুলো দুই ধরনের থাকে। একটা দেখো যে সংখ্যা দিয়ে শেষ হলো তার পরের সংখ্যা দিয়ে শুরু হলো। আর কিছু কিছু অঙ্ক আমরা দেখবো যে যে সংখ্যাটা দিয়ে শেষ হলো ঠিক সেই সংখ্যাটা দিয়ে আবার শুরু হয়। তো সেই সব হচ্ছে শ্রেণীব্যাপ্তিকে আমরা বলে থাকি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। আর যখন এরকম হয় যে যে সংখ্যা দিয়ে শেষ হলো পরেরটা দিয়ে শুরু হলো, এটাকে আমরা বলি হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। তো আয়তলেখ আঁকতে গেলে কিন্তু বিচ্ছিন্ন দিয়ে করা হয় না, এটাকে অবিচ্ছিন্নতে পরিণত হয়। যেমন আমরা একটা অঙ্ক যদি তোমাদের দেখাতে চাই, উদাহরণ 4-এ যে অঙ্কটা আছে দেখো, এখানে 20-এ শেষ হলো আবার 20 দিয়ে শুরু হলো, 30-এ শেষ হলো আবার 30 দিয়ে শুরু হলো। তো এটাকে আমরা বলি হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। তো এইসব ক্ষেত্রে কিন্তু আমরা যেমন দেয়া আছে সেইভাবেই আমরা আয়তলেখ আঁকতে পারবো। কিন্তু যখনই আমরা এখন যে অঙ্কটা করছি এই নিয়মে দেয়া থাকবে যে যেটা শেষ হলো পরেরটা দিয়ে শুরু হলো, এটাকে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিতে প্রকাশ করে নিতে হবে। তো এইখানে আমাদের আরেকটা কলাম দরকার হবে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বা শ্রেণীব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি লিখতে পারো অথবা শ্রেণীসীমা। তো এইটা কিভাবে করতে হয় এইটা আমাদের এখানে জানতে হবে। এটা করার সিস্টেম হচ্ছে যে এখানে প্রতিটা শ্রেণীর যে নিম্ন সীমা আছে, এটা নিম্ন সীমা, এটা উচ্চ সীমা, এটা নিম্ন সীমা, এটা উচ্চ সীমা। তো নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করতে হয়, আর উচ্চ সীমার সাথে 0.5 যোগ করতে হয়। দেখো এই 46 থেকে আমরা 0.5 যদি বিয়োগ করি তাহলে এটা আসবে 45.5, আর এর সাথে যদি আমরা 0.5 যোগ করি তাহলে এটা হবে 50.5। তো বারবার এটা না করলেও হবে, এখানে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি কত করে আছে। তো যখন এরকম বিচ্ছিন্ন থাকে, অর্থাৎ যেখানে শেষ হলো পরেরটা দিয়ে শুরু হলো, হ্যাঁ, এক্ষেত্রে এই 46কে হাতের এই জায়গায় গুনতে হয়, 46, 47, 48, 49, 50, অর্থাৎ 5-এর শ্রেণী ব্যাপ্তি আছে। অথবা এই দুটো বিয়োগ করে 1 যোগ করলেও জিনিসটা পাওয়া যায়। কিন্তু আমরা একটু আগে যে একটা উদাহরণ দেখালাম, যে উদাহরণ 4, হ্যাঁ, যে যেখানে শেষ হলো আবার সেটা দিয়ে শুরু হলো, এক্ষেত্রে কিন্তু যদি শ্রেণী ব্যাপ্তি দরকার হয় তাহলে শুধুমাত্র এটা বিয়োগ করতে হয়। যেমন 20 থেকে 10 বিয়োগ করলে 10, তাহলে প্রতিটা শ্রেণীতে এখানে 10 করে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান আছে। আর যখন আমরা দেখবো, এটা কিন্তু খুবই ইমার্জেন্সি, না হলে আমাদের গড়, মধ্য, প্রচুরক এগুলো সবই ভুল হয়ে যাবে, সেখানে শ্রেণী ব্যাপ্তির মানটা কিন্তু প্রয়োজন হয়। যখন আমরা দেখবো যে যেখান থেকে শেষ হলো পরের সংখ্যাটা দিয়ে শুরু হলো, এক্ষেত্রে এইটা থেকে এটা বিয়োগ করে 1 যোগ করতে হয়, সেটাই হবে এইচ এর মান অথবা শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধানের মান। সেটা আমরা যে কোনো শ্রেণীতে করতে পারি। তো এখানে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান যেহেতু 5 করে আছে, তাহলে এখানে শর্টকাট টেকনিক হচ্ছে যে এই সাইডে আমি 5 করে যোগ করে যাব, এই পাশেও 5 করে যোগ করে যাব, তাহলে কিন্তু আমরা দ্রুত গতিতে জিনিসটা করতে পারবো। আর না হলে বারবার তোমাকে এখানে 0.5 বিয়োগ আর এখানে 0.5 যোগ করেও জিনিসটা করা যাবে।
তো দেখো 45-এর সাথে আমি যদি এখন 5 যোগ করি তাহলে 50.5টা থেকেই যাবে। এই সাইডগুলো আমরা আগে করে ফেলি। তারপরে 50-এর সাথে যদি আবারও 5 যোগ করো, এখানে শ্রেণী ব্যবধান 10 হলে 10 যোগ করতে হবে। যত শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি থাকবে তত করে যোগ করে যাব। তাহলে এটা 55.5। তারপরে এটা আবারও 5 যোগ দিলে 60.5। তারপর এইখানে আবারও 5 যোগ দিলে 65.5। এবার আমরা দেখো এই পাশটাও 5 5 করে যোগ করে যাব। তাহলে এর সাথে 5 যোগ করলে হবে 55.5। এর সাথে 5 যোগ করলে হবে 60.5। এর সাথে আবারও যদি আমরা 5 যোগ করি তাহলে 65.5। এর সাথে যদি আবারও 5 যোগ করি তাহলে এটা হবে 70.5। এইভাবে আমাদের আয়তলেখ আঁকতে গেলে বিচ্ছিন্ন থাকলে এটাকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বা শ্রেণীব্যাপ্তিতে প্রকাশ করে নিতে হবে। ওকে, এখন আমাদের আর কোনো কাজ নেই, আমরা লেখ কাগজে চলে যাব। আমরা লেখ একটা নিলাম, যে কোনো দিকে আমরা ধরতে পারি। যদি এই দিক করে ধরি তাহলে এই নিচের দিকে হচ্ছে আমাদের এক্স অক্ষ, আমরা একটা এল প্যাটার্ন টেনে নেব এখানে। তো এই যে আমি দেখো এটাকে নিলাম, আর একটু নিচেও নেওয়া যায়। এইখান থেকে আমি এটাকে, তোমরা অবশ্যই পেন্সিল ইউজ করে করবে, আমি আসলে ভিডিওতে যাতে ভালো দেখা যায় এই জন্য পেন ইউজ করছি। হ্যাঁ, আর এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো এই মাথাগুলো সামনগুলো আসলে তীর চিহ্ন দিয়ে দিতে হয়। এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা ও মূলবিন্দু। আর এই দিকটা আর একটু বড় করে রাখি, এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। ওকে, এবার আমাদের দেখো এইখানে এই এক্স অক্ষে আমরা হচ্ছে যে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী সীমাগুলো বসাবো, শ্রেণী ব্যাপ্তি। আর ওয়াই অক্ষে থাকবে আমাদের হচ্ছে গণ সংখ্যা। তো আমাদের এখানে দেখতে হবে হাইয়েস্ট গণসংখ্যা আমাদের কত আছে। এখানে হাইয়েস্ট গণসংখ্যা আমরা দেখছি 20। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা ধরো এই যে এখানে লিখবো 5, মানে এখানে ছোট ছোট দেখো 5টা ঘর আছে, তাহলে প্রতিটা ঘর 1 করে, 5, 10, 15, 20। তো এটা তোমরা চাইলে এমনও করতে পারো যে এখানে দেখো 5 ঘর, এখানে 5 ঘর, মোট 10 ঘর সমান গিয়ে 5, যদি এরকম জায়গা আসলে এখানে অ্যাভেলেবল থাকে। তবে সেটা প্রথমে আসলে বুঝতে গেলে সমস্যা লাগে, এই জন্য আমরা এখানে প্রতি ঘর 1 করেই ধরলাম। আর এই দিকটা হচ্ছে আমরা যখন নর্মালি আয়তলেখ বলে তখন আসলে আমরা এই জায়গা থেকে শুরু করি, কিন্তু আয়তলেখ থেকে যদি গণসংখ্যা বহুভুজ আসে তাহলে আমরা এখানে 5, 5, 10 এই জায়গা থেকে শুরু করলে জিনিসটা ভালো হবে। তো এই জায়গায় আমরা আসলে কোনগুলো লিখবো? এই যে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি যেটা আছে এটার এই যে এই সংখ্যাগুলো লিখবো, শেষে গিয়ে আমরা এটা লিখবো, আর এই সংখ্যাগুলো অটোমেটিক কিন্তু পেয়ে যাবে। তো প্রথমে হচ্ছে 45.5, আমরা এই পাশে করে নেই, তাহলে আমাদের সুবিধা হবে। এখানে লিখবো 45.5, তারপরে হচ্ছে 50.5, 50.5, তারপরে 55.5, 55.5, এরপর হচ্ছে 60.5, 60.5, তারপর হচ্ছে 65.5, 65.5, আর লাস্টে গিয়ে এই সংখ্যাটা বসবে। এটা হচ্ছে 70.5, 70.5। ওকে, তো আবারও বলছি, যদি শুধু আয়তলেখ হয়, আর এই আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ বোর্ড কোশ্চেনে আমি অন্তত দেখিনি, কখনো আসেনি, তারপর আমরা শিখছি। হ্যাঁ, তো আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ হলে আমরা এই জায়গা থেকে শুরু করব, আর শুধু আয়তলেখ হলে আমরা এই জায়গা থেকে এই লেখাগুলো শুরু করব। ওকে, এবার আমরা যেটা করব, আমরা এই শ্রেণীর হচ্ছে যে গণসংখ্যাটা দেখবো। এই শ্রেণীর গণসংখ্যা দেখো 5, তাহলে এই 5 পর্যন্ত আমরা একটা পিলার তুলবো, এই যে 5। তাহলে এইখান থেকে জাস্ট স্কেল দিয়ে তোমরা এই পর্যন্ত মেকআপ করে দেবে এটা। আচ্ছা, এর পরের গণসংখ্যাটা দেখো 10, এই যে এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 10, তাহলে এই যে সেই শ্রেণীটা এইটা, তাহলে এই দাগটা থেকে উঠবে, এই যে 10 পর্যন্ত যাবে এটা। এইটা তোমরা স্কেল দিয়ে সুন্দর মতো করে দেবে। আচ্ছা, এরপর আছে 20। হ্যাঁ, 20 হলে এই দাগ থেকে দেখো এই 20-এর মাথা পর্যন্ত, এই যে 20 এই পাশে আছে, এইটা হয়ে গেল। তারপর স্কেল দিয়ে এই নিচটা যোগ করে দিলেই এটা হয়ে গেল। এরপর আছে 15, তাহলে এই 15 হচ্ছে আমাদের এই লেভেলটা, এইটা আমরা করে দিলাম 15। এরপর লাস্ট আছে 10, তাহলে এই যে 10, এই শ্রেণীটা আমাদের হচ্ছে 10। এটাকে আমরা বলি হচ্ছে আয়তলেখ। হ্যাঁ, নর্মালি আয়তলেখ হলে আমাদের কিন্তু এখানে কাজ শেষ, জাস্ট আমরা এই জায়গাটা তখন এইখান থেকে শুরু করতাম। তো এই আয়তলেখের কাজটা আমাদের আগে করে নিতে হবে। আয়তলেখের একটু ভাষা আছে, সেই ভাষাটা আমাদের এই খাতায় লিখতে হবে। প্রথমে আমরা লিখবো যে এক্স অক্ষের
ক্ষুদ্রতম বর্গের, আমরা পরে চিত্র দিয়ে আরো বোঝাচ্ছি জিনিসটা, এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক অথবা ওয়ান একক, একক মানে কিন্তু এক একক, এক একক ধরে ধরে অবিচ্ছিন্ন, এক্স অক্ষে আমরা কি বসিয়েছিলাম, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বা শ্রেণী ব্যাপ্তি। কেন প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক বলা হয়েছে? দেখো এইখান থেকে এখানে আসলে কিন্তু 5 একক হয়েছে, তুমি যদি ক্যালকুলেটারে এটা থেকে এটা বিয়োগ করো তাহলে 5 একক, আর ঘরও আছে ছোট ছোট পাঁচটায়, যে 1 2 3 4 5, তাহলে প্রতিটা ঘর কিন্তু 1 একক করে। কিন্তু কখনো শ্রেণী ব্যবধান যদি 10 হয় তাহলে এখানে প্রতিটা ঘর কিন্তু এই জায়গায় আমাদের 2 একক লিখতে হবে। যদি শ্রেণী ব্যবধান 15 হয় তাহলে প্রতিটা ঘরের মান আমাদের বলতে হবে 3 একক করে। এই জিনিসটা কিন্তু হিসাব রাখতে হবে। আর এই ওয়াই অক্ষে সবসময় আমরা প্রতিবাহুর দৈর্ঘ্যকে 1 একক করেই ধরেছি, কারণ এখানে 5টা ঘর আছে, আর এখানে যেহেতু 5 লিখেছি তাহলে 0 থেকে দেখো 1 2 3 4 5, এটা সবসময় আসলে 1 একক করে ধরলেই হয়। অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই অক্ষের ওই ছোট ঘরগুলোকেই বলা হয় ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্য, কেননা সবগুলো একটু করে বর্গ। ওয়াই অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে গণসংখ্যা বসিয়ে আয়তলেখ আঁকা হলো। আয়তলেখ আঁকা হলো। তো এইখানে আমরা যেহেতু একবার আয়তলেখ আর একবার আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ, এই জন্য উপরে আমরা একটা হেডিং দিয়ে দিলাম যেটা আমাদের আয়তলেখের ভাষা। আয়তলেখ আঁকা হলো। আর আয়তলেখের ক্ষেত্রে আরেকটা বিষয়, যে এইখানে এই যে মূল বিন্দু ও থেকে এই পর্যন্ত একটা ভাঙ্গা চিহ্ন অথবা এটাকে ছেদ চিহ্ন বলা হয়। হ্যাঁ, এটা দিয়ে বোঝানো হয় যে আগের ঘরগুলো বিদ্যমান আছে, অর্থাৎ এই যে হঠাৎ করে দেখো ও থেকে যে এখানে চলে আসলো একটা সিরিয়ালে, এখানে আসছে 5 5 করে, কিন্তু এখানে তো আসলে তার আগের ঘরগুলো নাই, এটা একটা নিয়ম। তো এইটা আমরা বলবো যে ও হতে প্রথম যে বিন্দুটা আমাদের ছিল 45.5 পর্যন্ত, এটাকে ছেদ চিহ্ন লেখা যায় অথবা ভাঙ্গা চিহ্ন। ছেদ চিহ্ন দিয়ে এর আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হলো। বিদ্যমান মানে হচ্ছে আছে, বিদ্যমান বোঝানো হলো। হ্যাঁ, ওকে, এইটাই কিন্তু আমাদের আয়তলেখ হয়ে গেল। শুধু আয়তলেখ হলে আমাদের এইটাই জাস্ট, আমরা তখন এই যে এই ঘর থেকে শুরু করতাম আর এখানে 5টা ঘর ভেঙে দিতাম। আর এই আয়তলেখ থেকে যখন আমাদের গণসংখ্যা বহুভুজ আঁকতে হয় তখন এই ছকের মধ্যে আমরা আসলে জিনিসটা করে নিতে পারতাম। হ্যাঁ, তো এটা হচ্ছে যে মধ্যবিন্দু বের করতে হয়, শ্রেণীর মধ্যবিন্দু, যেটা আমরা গড় বের করতে গেলেও কিন্তু শিখবো। তো আমি এখানে আসলে করে দিচ্ছি জিনিসটা, এখানে একটা ঘর করে দিই যে এইটা এই পর্যন্ত থাক, এই ঘরটা আসলে এখানে আমরা লিখবো শ্রেণীর, এটা প্রথমেই ছকটা করার সময় করতে হতো, খেয়াল করিনি, শ্রেণীর মধ্যবিন্দু। তো এই মধ্যবিন্দু মানে হচ্ছে এই প্রতিটা শ্রেণী, দেখো এই যে নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ, আবার ওই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তবে একটা করে বাকিগুলো শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান তত করে যোগ করে গেলেও হয়। তো একটা আমরা করি, এই দুটো যোগ করলে দেখো 6 5 আর 4 9 96, তো 96 ভাগ 2 করলে 48। তো যেহেতু 5 শ্রেণী ব্যাপ্তি ছিল তাহলে 5 5 করে যোগ করলেই কিন্তু দ্রুত বের হয়ে যাবে। 48 49 50 51 52 53 সাথে যদি 5 যোগ করো তাহলে এটা হবে 58। 58 এর সাথে যদি 5 যোগ করো তাহলে 63, এর সাথে যদি 5 যোগ করো তাহলে 68। তো এটা যদিও এখানে খুব একটা প্রয়োজন হয় না, কারণ আমরা এই মধ্যমানগুলো আসলে এই যে এই দুটো শ্রেণীর মাঝখানে জিনিসটা রয়েছে। তো তোমরা হয়তো ভাবতে পারো যে আমরা তো এটাকে অবিচ্ছিন্ন করে নিয়েছি, তাহলে এই দুটো যোগ করে কেন 2 দিয়ে ভাগ দেওয়া হলো? তুমি যদি ক্যালকুলেটরে এটাও করো, দেখো একই রেজাল্ট আসবে, 45 আসবে। এই যে আমি দেখাই যে 45.5 যোগ 50.5 ইকুয়াল ভাগ 2, দেখো এই যে 48 আসছে। সো যে কোনো থেকে করা যাবে। তো এই দুইটা হচ্ছে যে শ্রেণীর, এই যে শ্রেণীটা ছিল তার মধ্যমান কিন্তু আসলে এই যে এখানে 5টা ঘর আছে তার আড়াই ঘর, অর্থাৎ মাঝামাঝি। দেখো এইখান থেকে এই যে 1 2 3 3 আর 2 এর মাঝখানে যে আড়াই আছে এইটা,
তো এটা আমরা খুব সহজেই এইভাবে দেখে কিন্তু খুঁজে বের করার প্রয়োজন নেই। হ্যাঁ, আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ আসলে এই যে এখানে সবসময় যে 5টা ঘর থাকবে তার মাঝখানে অর্থাৎ আড়াই ঘর, 1 2 আড়াই, তারপর এখানে 1 2 আড়াই, তারপর এখানে 1 2 আড়াই, এখানে 1 2 আড়াই, এই হয়ে গেছে। এবার আমরা দেখো এটা স্কেল দিয়ে জাস্ট এই বিন্দুগুলো যোগ করে ফেলবো। আমি হাত দিয়ে করছি, এইটার সাথে এইটা, তারপর চলে যাবে এইটা, স্কেল দিয়ে ভালো হবে, তারপর এইটার সাথে এইটা, এরপর এইটার সাথে এইটা। এখন একটা কথা আছে যে এই জিনিসটা আসলে একটু সুন্দর দেখানোর জন্য এক্স অক্ষের গায়ের সাথে লাগিয়ে দিতে হয়, সেটা এই প্রান্ত আর এই প্রান্ত। তো এটা নিয়ে অনেক বিতর্ক আছে, যখন আমরা আয়তলেখ ছাড়া গণসংখ্যা বহুভুজ করব সেখানে আমরা ক্লিয়ার দেখাবো। হ্যাঁ, এটা যেহেতু পরীক্ষায় আসেও না খুব একটা, তারপর আমরা করাচ্ছি। তো বইয়ে যেটা করেছে সেটা দেখো যে এই প্রথম অংশটা এক্স অক্ষের এই যে এই জায়গায় গোড়াটার সাথে মিলিয়ে দিয়েছে, আর শেষ প্রান্তটা কিন্তু এই পরের জায়গার সাথে মিলিয়ে দিয়েছে। হ্যাঁ, তবে এটা নিয়ে অনেকেই বিতর্ক, যে অনেক টিচাররা যেটা বলেন সেটা হচ্ছে যে এগুলো যেহেতু মধ্যমানগুলো, এই যে শ্রেণীর মধ্যমান, তাহলে এই মধ্যমানটা কত ছিল দেখো 48, তাহলে এর আগের মধ্যমানটা কত হবে, মানে এটা 5 করে বাড়ছিল, তাহলে এইটা থেকে আমি যদি 5 বিয়োগ করি, অর্থাৎ দেখো 48 - 5 যেটা 43 হয়। অথবা এত কষ্ট করতে হবে না। হ্যাঁ, এই যে এই জায়গাটায় দেখো এখানেও কিন্তু আড়াই ঘর আছে এই বরাবর। তাহলে আমি পিছনে যদি আড়াই ঘর যাই, অর্থাৎ 1 2, এই যে এখান থেকে দেখো, এখান থেকে এই যে 1 2 আড়াই, অর্থাৎ এই জায়গাটা, তো এই জায়গার সাথে যোগ করে দিলেই এটা বেস্ট হয়, এটা অনেক টিচারের মতামত। আর এইখানেও যেটা হবে সেটা হচ্ছে এইখান থেকে দেখো আড়াই ঘর পর পর যেহেতু যাচ্ছে, যে এই সীমানাটা দেখো আড়াই পর্যন্ত আছে, 1 2 আড়াই, তো এখান থেকে আমি গুণে যদি 1 2 আড়াই এই এই জায়গায় এসে, হ্যাঁ, এইটার সাথে কানেক্ট করে দিই, তাহলেই বেস্ট হবে। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই আয়তলেখ থেকে, আয়ত চিত্র কিন্তু একটাই, আয়তলেখ থেকে গণ সংখ্যা বহুভুজ, তো এইটার আমাদের একটু ভাষাটা লিখতে হবে। তো ভাষাটা খুবই সিম্পল ভাষা, সেটা হচ্ছে আয়তলেখের, আমি আগে লিখি তারপরে জিনিসটা বুঝাবো। আয়ত লেখের প্রতিটি আয়তের ভূমির সমান্তরাল বিপরীত বাহুর মধ্যবিন্দুগুলো নির্ণয় করি। জাস্ট আমরা যেটা আড়াই ঘর করে নিয়েছিলাম, নির্ণয় করি। আচ্ছা, এই মধ্যবিন্দুগুলো পরপর যোগ করে গণসংখ্যা বহুভুজ আঁকা হয়েছে। এই এতটুকু কথা লিখলেই কিন্তু চলবে, আঁকা হয়েছে। আর এই যে নিচে একটা কথা বলেছিল, গণসংখ্যা বহুভুজ সুন্দর দেখানোর জন্য এই প্রথম আর শেষের প্রান্ত বিন্দু দুটো এক্স অক্ষের সাথে সংযোগ করা হয়েছিল, এই কথাটা দেখো এখানে লেখা আছে। তো এটা চাইলে তোমরা দিতেও পারো অথবা না দিলেও কোনো সমস্যা নেই। তবে আমি আবারও বলছি যে এই আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ কিন্তু বোর্ড কোশ্চেনে একবারও তুমি খুঁজে পাবে না। যেটা গণসংখ্যা বহুভুজ আসে সেটা আমরা পরের পার্টে করব, সেটা হচ্ছে আয়তলেখ ছাড়া। মানে আয়তলেখের সাহায্যে বললে অবশ্যই সেটা উল্লেখ করা থাকবে, কিন্তু এমনি যদি বলে যে গণসংখ্যা বহুভুজ আঁকো, হ্যাঁ, অথবা আয়তলেখ ছাড়া গণসংখ্যা বহুভুজ আঁকো, তাহলে আমরা বুঝবো যে আমরা পরের পার্টে যেটা করবো। আর এটা হলে উল্লেখ করা থাকবে যে আয়তলেখ আঁকো এবং আয়তলেখের গণসংখ্যা বহুভুজ আঁকো, তবে এটা পরীক্ষায় খুব একটা আসেনি বললেই চলে। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ।